বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাজমুন নাহার, সরকারি শিক্ষক, জিকে পাইলট উচ্চ বিদ্যালয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি এই কোভিড-19তে তোমরা সকলেই ভালো আছো। তো গত বছর তোমাদের এই অনলাইনে ক্লাস হয়েছিল এবং অ্যাসাইনমেন্টের ভিত্তিতে তোমাদের প্রমোশন হয়েছে 6 to 9। এবছরও করোনার কারণে তোমাদের সরাসরি ক্লাস আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও নেওয়া হচ্ছে না, আমরা নিতে পারছি না। সে কারণেই তোমাদের আবার অনলাইনের ব্যবস্থা করেছেন স্কুল কর্তৃপক্ষ সরকার নির্দেশনায়। তো তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে আমি কমার্সের হিসাব বিজ্ঞান ক্লাস আমরা করব। তো হিসাব বিজ্ঞান ক্লাসের তোমাদের সবাই সিলেবাস পেয়েছ 50%-এর উপরে। তো তোমাদের এখানে 50% উপরে যে তোমাদের সিলেবাসটা দেওয়া হয়েছে তার শুরুর যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে লেনদেন, ট্রানজ্যাকশন। ইতিপূর্বে তোমরা ক্লাসগুলো করেছো, আমার মনে হয় এখন এসএসসি যারা পরীক্ষার্থী এবার এবছরের তাদের মোটামুটি বইয়ের পড়া মোটামুটি মনে হয় ভালোই হয়েছে আশা করি। শুধু এখন তোমরা চর্চা করবে প্লাস অনলাইনে ক্লাসগুলো ফলো করবে, তাহলে মনে হয় তোমাদের যে গ্যাপটা আছে সেটা পূরণ হয়ে যাবে আশা করি। তো লেনদেন আমি ইতিপূর্বে তোমাদের আলোচনা করা হয়েছে, ইতিপূর্বে আলোচনা করেছি এবং এটা 9-এও করা হয়েছিল ক্লাসে। তো নতুন শিক্ষার্থী আছো যারা 9-এর নবম শ্রেণী, আর যারা 9 থেকে 10-এ উত্তীর্ণ হয়েছ অ্যাসাইনমেন্টের ভিত্তিতে, তো তাদেরও মনে হয় এবছর তোমাদের অ্যাসাইনমেন্টের উপরে ভিত্তি করে কি প্রমোশন হয় কিনা, সেজন্য তোমাদের এই অনলাইনে ক্লাসগুলো মনোযোগ সহকারে করাই মনে হয় উত্তম হবে। তো আমরা লেনদেন আমরা বলেছি, এর আগেও আলোচনা করা হয়েছে। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লেনদেনের চ্যাপ্টারটা ভালোই আশা করি বুঝতে পেরেছ। তারপরও আজকে আমরা আরও আলোচনা করব। তো আজকে আমরা অবজেক্টিভের সম্বন্ধেও দু একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো লেনদেন হচ্ছে, ট্রানজ্যাকশনটা হচ্ছে দেওয়া নেওয়া। লেনদেনটা হচ্ছে যে সকল বইতে আর্থিক অবস্থার পরিবর্তনের ভিত্তিতে যে লেনদেন ঘটনাগুলো লিপিবদ্ধ করা হয় সেগুলোকেই লেনদেন বলা হয়। লেনদেনের হিসাবের বইতে শুধুমাত্র আর্থিক ঘটনাগুলোই লিপিবদ্ধ করা হয়। লেনদেনের অভিধানিক অর্থ হচ্ছে গ্রহণ ও প্রদান, দেওয়া ও নেওয়া, অর্থাৎ গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া। এক পক্ষ গ্রহণ করবে, অন্য পক্ষ প্রদান করবে, অন্য পক্ষ নিবে। এই যে দেওয়া নেওয়া, এটার উপর ভিত্তি করেই তোমার লেনদেন না হয়। তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে, চ্যাপ্টারের বিষয়টা হচ্ছে ট্রানজ্যাকশন, লেনদেন। তো তোমরা দেখো লেনদেনের লেনদেন, ট্রানজ্যাকশন।
দেওয়া আর নেওয়া। আমরা ইতিপূর্বে দেখেছি যে লেনদেনটা হচ্ছে দুটি পক্ষ থাকবে, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে আর অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। সুবিধা যে পক্ষ গ্রহণ করবে তাকে বলা হবে ডেটর মানে ডেবিট, আর সুবিধা যে প্রদান করবে তাকে বলা হবে ক্রেডিটর বা দাতা, দাতা গ্রহীতা। লেনদেনটার উদ্ভব হয় সাধারণত তোমার পণ্য বা সেবার বিনিময়ের মাধ্যমে। পণ্য বা সেবা বিনিময়ের মাধ্যম থেকেই লেনদেনের উদ্ভব হয়। অদৃশ্য ঘটনাগুলোর উপর ভিত্তি করে, যেমন সব ঘটনাগুলোর উপরে এবার তোমার লেনদেন হয় না। যেমন অদৃশ্য আর্থিক ঘটনাগুলো কি নির্দেশ করে বা কি বলে গণ্য করা হয়? অনির্দিষ্ট আর্থিক ঘটনাগুলো, অনির্দিষ্ট আর্থিক ঘটনাগুলো লেনদেন নির্দেশ করে। লেনদেন যেমন মনে করো যে বলা হয়েছে মিনা 50,000 টাকা নিয়ে কারবার আরম্ভ করেছে, অথবা মিনা 20,000 টাকার পণ্য ক্রয় করেছে এবং 3,000 টাকা তার কাছে বকে আছে। এক্ষেত্রে তার আর্থিক লেনদেনের পরিমাণটা কত হবে? 20,000 টাকা পণ্য ক্রয় করেছে এবং 3,000 টাকার বকে আছে, তাহলে তার লেনদেনের পরিমাণ কত হবে? 20,000 টাকা প্লাস তোমার 3,000 টাকা। 20,000 টাকার পণ্য ক্রয় করছে মিনা, তাহলে 20,000 টাকা প্লাস 3,000 টাকার বকেয়া ছিল, সেটা মিলে তাহলে কত হলো? 3,000 টাকার বকেয়া। তাহলে টোটাল দাঁড়ালো কত? 23,000 টাকা। তাহলে তার প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণটা কত হয়েছে? এই টোটাল 23,000 টাকা। 20,000 টাকা প্লাস 3,000 টাকা, এই হলো 23,000 টাকা। তোমার লেনদেন নির্ণয়টা তুমি যদি কোন হিসাবের ক্ষেত্রে কোনটা তোমার ডেবিট হবে এবং কোনটা ক্রেডিট হবে সেটা যদি তুমি ডিসাইড করতে পারো, জানতে পারো, বুঝতে পারো, তাহলে তোমার নির্ণয় করাটা সহজ হবে এবং সঠিক হবে। যেমন তোমার আরও আছে, যেমন লেনদেন সংগঠিত হতে হলেই তোমাকে আগে জানতে হবে। লেনদেন যদি সংগঠিত হয় তাহলে তোমাকে আগে কি জানতে হবে? জানতে হবে যে এন্ট্রিগুলো কি বলছে। যেমন বলা যেতে পারে যে নগদ অর্থের আদান প্রদান। লেনদেন সংগঠিত হতে হলে অবশ্যই নগদ অর্থের আদান প্রদান হতে হবে এবং বাকিতে নগদ অর্থের আদান প্রদান হবে এবং সেক্ষেত্রে আবার বাকির ক্ষেত্রেও সেটাও লেনদেন বলে গণ্য হবে। কেন নয়? তুমি কিছুদিন পরে আবার কি করবে? যে টাকাটা বাকি ছিল সেটা আবার তুমি ফেরত পাবে। তাহলে বাকিতে পণ্য বিক্রয় যদি করা হয় সেক্ষেত্রেও সেটা লেনদেন বলে গণ্য হবে এবং সেবা আদান প্রদানের মাধ্যমেও তোমার লেনদেন বলে গণ্য হবে, সেবা আদান প্রদানের মাধ্যমে। তাহলে দেখা যাবে যে লেনদেন সংগঠিত হতে হলে এই তিনটা বিষয় অবশ্যই তোমার থাকতে হবে। যেমন নগদ অর্থের আদান প্রদান, তারপর তোমার বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও এবং সেবা আদান প্রদানের ক্ষেত্রেও লেনদেন হতে পারে। তাহলে এক্ষেত্রে আরেকটা কথা বলে না ভালো, যেমন অদৃশ্য কতগুলো লেনদেন থাকে। অদৃশ্য লেনদেনগুলো সেটাকেও লেনদেন বলে গণ্য করা যাবে। অদৃশ্য ঘটনাগুলো কতগুলো, যেমন অদৃশ্য বলতে কীরকম? সাপোজ মনে করো যে আসবাবপত্রের অপচয় ধরা হয়েছে। আসবাবপত্রের অপচয় না, অপচয় জিনিসটা কি? যে ইনভিজিবল কিছু ক্ষয়ক্ষতি রয়েছে,
ইনভিজিবল ক্ষয়ক্ষতিটা কেমন? যেমন ধরো যেটা চোখে পড়ে না কিন্তু তিল তিলভাবে আর কিছু ক্ষয় বা ক্ষতি রয়েছে। যেমন ধরো একটা আসবাবপত্র তুমি, যেমন ধরো একটা টেবিল বা চেয়ার তুমি বানাইছো, সেটা বানানোর পরে সেটার অনেক দিন সার্ভিস দেওয়ার পরে দেখা গেল তার কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা আবার নতুন করে তুমি মেরামত করতে গেলে যে যে তোমার মেরামতের যে টাকাটা ধরা হয় সেটা হলো তোমার অবচয়। প্রথম অবস্থায় যেমন তোমার একটা ব্যাগ নতুন যে অবস্থায় ছিল, অনেক দিন ব্যবহারের পরে হয়তো ব্যাগের চেনটা নষ্ট হয়ে গেছে, সেটা তুমি মেরামত করতে গেলে সেই যে তোমার টাকার ব্যয় হলো সেটাকে বলা হয় অবচয়টা সহজ অর্থে। আরও বলা যায় যেমন লেনদেন হতে হলে দুটি পক্ষ থাকতে হবে। দুটি পক্ষ মানে কোনটা? দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা মানে কি? দুইজন ব্যক্তি হতে হবে অবশ্যই। দ্বৈত সত্তাটা হচ্ছে দুইজন ব্যক্তি, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে আর অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। দুজন ব্যক্তির মাধ্যমেই হয়ে থাকবে এই লেনদেনটা। তাহলে সুবিধা গ্রহণকারীটাই হচ্ছে তোমার ডেটর আর সুবিধা প্রদানকারী হচ্ছে ক্রেডিটর। এজন্য দেখো লেনদেনের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, 4টি বৈশিষ্ট্য আছে। যেমন লেনদেন হতে হলে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। অর্থের অঙ্কটা কোনটা? যেমন কীরকম? যেমন ধরো 50,000 টাকার মাল ক্রয় করা হয়েছে, এখানে অর্থের দ্বারা পরিমাপযোগ্য হয়েছে। তারপর তোমার আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। যেমন মনে করো যদি বলা হয় যে তোমার অফিসে একজন কর্মচারী নিয়োগ দেওয়ার কথা চিন্তা করা হয়েছে, তোমার অফিসে একজন কর্মচারী 12,000 টাকার কর্মচারী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা চিন্তা ভাবনা করা হয়েছে, তাহলে এক্ষেত্রে এটা কিন্তু লেনদেন বলে গণ্য হবে না। এটার দ্বারা তোমার ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হবে বলা হবে না, কারণ এটাকে তোমার কেবল চিন্তা করা হয়েছে, মনে করা হয়েছে, এখনও পুরোপুরিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেমন ফরমাশ পত্র প্রদান করা হয়েছে, এর ক্ষেত্রেও এটাকেও লেনদেন বলা যাবে না। যেমন বলা হয়েছে যে একজন অফিসের কর্মকর্তার তার ছেলের সাইকেলের দরকার, সে সাইকেল কিনে দিবে, সাইকেল ক্রয় করে দিয়েছে তার ছেলেকে। এটার দ্বারা ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। সুতরাং যে ঘটনার দ্বারা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হবে না সেটাকে কখনো লেনদেন বলে গণ্য করা যাবে না। শুধুমাত্র তাকেই লেনদেন বলা যাবে যে ঘটনাগুলোর দ্বারা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে বা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হবে। তাহলে বলা যায় যে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, দ্বৈত সত্তা হইতে হবে। দ্বৈত সত্তা আমরা বললামই যে দুটি পক্ষ, দ্বৈত সত্তা মানে দুটি পক্ষ মানে দুইজন ব্যক্তি, এক পক্ষ সুবিধা নেবে আরেক পক্ষ সুবিধা গ্রহণ করবে। তারপরে তোমার স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র হইতে হবে, তারপরে দৃশ্যমানতা হইতে হবে, অদৃশ্য লেনদেন, তারপরে ঐতিহাসিক ঘটনা থাকতে হবে, তারপরে হচ্ছে তোমার হিসাব সমীকরণের প্রভাব, হিসাব সমীকরণটাও থাকবে। তাহলে দেখা যায় যে লেনদেনের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। এর 7টি বৈশিষ্ট্য মাঝে যে কোনো একটি থাকলে সেটাকে লেনদেন বলে গণ্য করা হবে। যেমন আমরা জানো যে হিসাবের সমীকরণ, এটা আমরা আলোচনা করেছি, আগেও বলেছি যে এ সমান সমান
এল প্লাস ই, এ সমান সমান এল প্লাস ই। তাহলে এল প্লাস ই, এ সমান সমান এল প্লাস ই। এই এটা হচ্ছে তোমার অ্যাসেট, আমরা সবাই জানি অ্যাসেট মানে কি, সম্পদ। আর এলটা হচ্ছে লাইবিলিটিস, দায়। এলটা হচ্ছে তোমার লাইবিলিটিস, দায়। আর এই যে প্লাস ই, এটা হচ্ছে তোমার, ইটা হচ্ছে এক্সপেন্সেস, এখানে আয় ব্যয় সবগুলোই রয়েছে। তাহলে দেখো এখানে এ সমান সমান এল প্লাস ইটাকে বর্ধিত করলে, এল প্লাস ইটাকে বর্ধিত করলে কি দাঁড়ায়, এ সমান সমান এল প্লাস ই। একে বর্ধিত করলে এ সমান সমান এল প্লাস ব্রেকেট সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। এই এ সমান সমান এল প্লাস সিটাকে বাড়া এলে হইতেছে, এখানে এল আমরা জানি লাইবিলিটিস, সিটা এখানে ক্যাপিটাল, আরটা হলো রেভিনিউ আয়, আর ই এক্স হচ্ছে ব্যয়, আর ডি হচ্ছে ড্রয়িংস। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা যদি এই ই এক্স এটাকে যদি আমরা বলি যে সমীকরণটিতে, এই যে এখানে সমীকরণটা রয়েছে, এই সমীকরণের মাঝে ই এক্স সমীকরণটিতে এই ই এক্স সমীকরণটিতে উপাদানটি কি নির্দেশ করে, এই উপাদানটি কি নির্দেশ করে যদি বলা হয়, তাহলে এখানে যদি আমরা লিখি যে রোমান সংখ্যা এ ইকুইটি, তারপরে রোমান সংখ্যা 2 হলো ইকুইপমেন্ট, 3 হলো এক্সপেন্সেস, আর 4 হচ্ছে ইকোনমি। তাহলে আমরা দেখো এখানে আমরা কোনটা ধরব, আমি কিন্তু আগে বলছি যে ই এক্স দ্বারা কি বোঝায়, ব্যয় বোঝানো হয়। ই এক্স দ্বারা আমরা কি বলি, ব্যয় বলে থাকি। তাহলে ই এক্স দ্বারা তাহলে এখানে কোনটা সঠিক হবে, এখান থেকে রোমান সংখ্যাগুলো বলতেছি। তাহলে এই সমীকরণগুলোতে বলা হয়েছে যে উপাদানগুলো ই এক্স সমীকরণটিতে ই এক্স উপাদানটি কি নির্দেশ করে, তাহলে এখানে আমরা ধরে নেব যে এই এক্সপেন্সেস, এই ব্যয়টাই, তাই না, এই ব্যয়টাই হলো সঠিক। তাহলে দেখো যে ই এ সমান সমান এল প্লাস ই বর্ধিত করলে আমরা কি পাই, এ সমান সমান এল প্লাস ই কে বর্ধিত করলে আমরা পেয়েছি যে এ সমান সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, তাই না? দেখো তোমার বইয়ের মধ্যেও দেওয়া আছে যে এখানে বর্ধিত করলে আমরা এই সমীকরণটি পাই। ঠিক আছে? তাহলে বলা হইতেছে, দেখো এখানে যে সমীকরণের দ্বারা লেনদেনের প্রভাবটা কি হয়, একটির সাথে আরেকটি প্রভাব তোমার অতপ্রতভাবে জড়িত আছে। একটা যদি তোমার বৃদ্ধি পায় সম্পদ, আরেকটা সম্পদ কি হয়, আরেকটা সম্পদও
দেখা যায় কমে যায়। যেমন আমি যে নগদ 50,000 টাকার মাল ক্রয় করছি, নগদ 50,000 টাকার মাল ক্রয়। তাহলে দেখো এখানে নগদ 50,000 টাকার মাল ক্রয় করছি, তাহলে এক্ষেত্রে জাবেদারা কি আসতেছে? জাবেদা আসতেছে যে নগদ মাল ক্রয় হিসাব 50,000 টাকা। আচ্ছা, এটাকে একটা ছকের মাধ্যমে দেখাইলে দেখো এটা তারিখ, বিবরণ, টাকা, হ্যাঁ, ডেবিট টাকা, ডেটর, আর হচ্ছে ক্রেডিটর। এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, আর এটা হচ্ছে বিবরণ, এটা হচ্ছে তারিখ। তাহলে মাল ক্রয় হিসাব টু নগদান হিসাব। তাহলে কি দাঁড়াইতেছে যে একটা যদি আমরা ডেবিট করি, অপরটা অটোমেটিকলি কী হবে? ক্রেডিট হবে। যত টাকা আমি ডেবিট করব, মোট কথা যত টাকা আমি ডেবিট করব, ঠিক তত টাকায় আমি ক্রেডিট করব। তাহলে 50,000 টাকার মাল ক্রয় করছি, তাহলে এটা কী হয়েছে? যে 50,000 টাকার মাল ক্রয় করছি, মালটা বৃদ্ধি পাইছে। আর ঠিক সেভাবে একইভাবে যে নগদের পরিমাণটা আমার হাত থেকে কমে গেছে, চলে গেছে। তাহলে দেখা হলো যে একটা সম্পদ বৃদ্ধি পাইছে আর আরেকটা সম্পদের পরিমাণ অটোমেটিকলি কী হয়েছে? কমে গেছে। তাহলে দেখা যায় যে একটা সম্পদ বৃদ্ধি পাইলে আরেকটা সম্পদ অটোমেটিক ওইখান থেকে কমে যায়। তাহলে দেখা যায় যে যত টাকা আমি ডেবিট করি, ঠিক তত টাকাই আমাকে ক্রেডিট করতে হবে। তাহলে দেখো যে এখানে আরেকটা তোমার অবজেক্টিভ আছে। যেমন এতে তোমার আমরা কি জানি? অ্যাসেটস। এ সমান এল প্লাস ই, এ সমান এল প্লাস ই। এই সমীকরণটা আমরা একটু আগে বললাম যে এটাকে বাড়ালে কি হয়। সমীকরণটিতে বলা হয়েছে যে সমীকরণটিতে ই উপাদানটি কি নির্দেশ করে? এই দ্বারা, সমীকরণ দ্বারা কি নির্দেশ করে? দেখো এখানে রোমান সংখ্যা দেওয়া আছে, অথবা তোমার বললাম যে কতে বলা আছে মুনাফা, তারপরে খতে বলা আছে দায়, গতে বলা আছে সম্পদ, ঘতে বলা আছে মালিকানা সত্ত্ব। তাহলে আমি কি বলবো যে এই উপাদানটি কি নির্দেশ করে? যে তাহলে এটার দ্বারা আমরা মালিকানা সত্ত্বটাই উপাদানগুলো এখানে নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারি যে এই উপাদান দ্বারা তোমার কি নির্দেশ করে? মালিকানা সত্ত্ব নির্দেশ করে। তাহলে দেখো এই দ্বিতীয় লেনদেন চ্যাপ্টার থেকে আমরা আগামী ক্লাসে আমরা অঙ্ক একটা করব। তো তোমরা এখান থেকে কি অবজেক্টিভ হতে পারে তোমরা বাড়িতে চেষ্টা করবে। এটা 10 থেকে 15টা তোমরা অবজেক্টিভ বানানোর চেষ্টা করবে এবং বাসায় করে বইয়ের থেকে বের করে চেষ্টা করবে। তাহলে আমরা আগামী ক্লাসে দেখব এবং এটা নিয়ে আলোচনা করব আর অঙ্ক করব একটা। তোমরা অবজেক্টিভগুলা প্রতিটা লাইন বাই লাইন কি অবজেক্টিভ হতে পারে তোমরা খুঁজে বের করে অবজেক্টিভগুলা লিখবে। ঠিক
ঠিক আছে, এটাই তোমাদের বাড়ি কাজ রইল। তোমরা এখান থেকে এই দ্বিতীয় অধ্যায় থেকে লেনদেন থেকে এখানের যে কি কি ধরনের অবজেক্টিভ হতে পারে সেই অবজেক্টিভগুলা তৈরি করার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমরা এখান থেকে অঙ্ক করব ইনশাল্লাহ। তো তোমরা বাসায় থাকবে, বাসা থেকে বের হবে না, বাসা থেকে বের হলে মাস্ক ব্যবহার করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে অযথা বের হবে না। আমার মনে হয় অনলাইনে ক্লাসগুলো দেখবে এবং বাসায় বসে বসে বেশি বেশি চর্চা করবে। পরীক্ষার্থীরা বিশেষ করে তোমাদের তো মোটামুটি পড়া হয়েছে আমি আশা করি। তো তোমরা এই পড়াগুলি চর্চা করবে আর বেশি করে অঙ্ক করবে। যদিও রোজার মাস, যদি রোজা সবাই রাখতেছ আশা করি, তারপরেও অঙ্কগুলো করার চেষ্টা করবে। অঙ্ক রোজা রেখে অঙ্ক করলেও কিছুটা সময় কেটে যাবে, সারাদিনে কষ্ট লাগবে না। অঙ্কগুলো করার চেষ্টা করবে আশা করি। আচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।